তিনটা বা চারটা স্লাইডের ভিতরে আমাদের পুরো রাইট ফর্ম অফ ভার্বটা একদম কম্প্যাক্ট আকারে শিখে ফেলবো। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা যত প্রকার কনফিউশনে থাকতাম সব কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। এইচএসসি 25, 26 এবং 27 ব্যাচ তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের স্বপ্ননাবীর এইচএসসি ইংলিশ ফাইনাল শর্ট প্রোগ্রামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজে। এটা মূলত এইচএসসি 25 ব্যাচের জন্য লঞ্চ করছি। আমি যদি একটু ফ্র্যাঙ্কলি বলি, অত প্রফেশনাল ভাইব নেয় না, আমি যদি একদম ফ্র্যাঙ্কলি বলি, এটা মূলত 25 ব্যাচের জন্য। 25 ব্যাচ তোমরা যারা আসো, আমরা প্রত্যেকটা বোর্ড এক্সামের আগে, অর্থাৎ তোমার আগে যারা ছিল 24 ব্যাচ, তো প্রত্যেকটা বোর্ড এক্সামের আগে আমরা কিন্তু তোমার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের ফাইনাল শট আনি। সো এইটা হচ্ছে ইংলিশের ফাইনাল শট। আমাদের ইংলিশের ফাইনাল শটে তোমাদের 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন একদম কম্প্যাক্ট আকারে গুছিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সো আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। সো 25 ব্যাচের সাথে 26, 27 ব্যাচ অবশ্যই দেখবা, কারণ তোমাদের রাইট ফর্ম অফ ভার্বটা আছে। তো এইরকম ভিডিও কিন্তু তোমরা ইন জেনারেল পাবা না। সো আজকে আমরা তিনটা বা চারটা স্লাইডের ভিতরে আমাদের পুরো রাইট ফর্ম অফ ভার্বটা একদম কম্প্যাক্ট আকারে শিখে ফেলবো। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা যত প্রকার কনফিউশনে থাকতাম সব কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যারা 25 ব্যাচ, তোমাদের তো 7 মার্ক আর কি আমাদের শর্ট সিলেবাসের ভিতরে আছে। সো দেখো, আমরা রাইট ফর্ম অফ ভার্বটা নিয়ে আলোচনা করবো, তিনটা বা চারটা স্লাইড দেখবো, আমাদের পুরো রাইট ফর্ম অফ ভার্ব ক্লিয়ার, ঠিক আছে, তুমি ফুল মার্ক ক্যারি করতে পারবা। সো আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আমরা ভার্বের 6টা ফর্ম ব্যবহার করি, ঠিক আছে। কয়টা ফর্ম বললাম? 6টা ফর্ম কিন্তু ব্যবহার করি। সেই 6টা ফর্ম একটু দেখবো, তারপরে আমরা এই 6টা ফর্মের ব্যবহার দেখবো যে কোথায় আমরা আসলে কোন শর্ট আর কি ফর্মগুলো ব্যবহার করি। সো দেখো, প্রথম ফর্মটা হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। সো প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম মানে আমরা জেনারেলি সেম সেন্সে ব্যবহার করি, বাট একদম একই না, কিছু ডিফারেন্স আছে। সো এই ডিফারেন্সটা না শিখলেও হবে। সো প্রথমটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা তোমার বি অন, লাইক তোমার এখানে প্লে, রিড, গোস, রেডস, তারপরে কি আছে, গোস আছে। তারপরে আমরা তোমার যে পাস্ট ফর্ম, ঠিক আছে, প্রথম প্রেজেন্ট ফর্ম, তারপরে পাস্ট ফর্ম, তারপরে তোমার কি আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। সো এই তিনটা ফর্মের সাথে আমরা সবাই পরিচিত। তারপরেও এই তিনটা ফর্ম ব্যতীত আরো কিছু ফর্ম আছে, লাইক তোমার এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের শেষে যখন আইএনজি যুক্ত হয়ে যাবে তখন আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এখানে তুমি দেখো প্লেইং আছে, রিডিং আছে। তারপরে একটা ফর্ম আছে তোমার এস বা ইয়ের যুক্ত ফর্ম, যেমন তোমার এই যে অর্থাৎ ভার্বের সিঙ্গুলার ফর্ম আর কি, তোমার এই যে গোস, ইটস, এন্ডেস, এগুলো আর কি। তারপরে কি আছে, ইনফিনিটিভ ফর্ম। ইনফিনিটিভ ফর্মটা মূলত কি, 2+V1। সো তুমি এই 6টা ফর্ম একটু ওভারভিউ করো। এখন আমি এই 6টা ফর্মের ব্যবহার তোমাদেরকে শিখাবো। অর্থাৎ তুমি রাইট ফর্ম অফ ভার্ব বলতে যা করো বা যা পড়ো বা যেগুলো তুমি পরীক্ষায় খাতায় আর কি অ্যান্সার করবা, সবগুলো ফর্মই এই 6টার ভিতরে পড়ে। অর্থাৎ এই 6টা থেকেই তোমার পুরা বোর্ড এক্সাম বলো, কলেজ বলো, মানে রাইট ফর্ম অফ ভার্ব বলতে মূলত এই 6টা ফর্মই বোঝায় বাংলা হিসাব। এর এত পেঁচানোর কোনো দরকার নেই। আমি জেনারেলি এই যে কনভেনশনাল ওয়েতে ক্লাস নেওয়া, মানে একদম করে ক্লাস নেওয়া খুবই অপছন্দ করি। সো দেখো, আমরা এই 6টা ফর্মের ব্যবহার শিখবো, অর্থাৎ কোন জায়গায় কোন ফর্মটা বসবে। সো আমরা একটু খেয়াল করি, আমরা এই 6টা ফর্ম তো দেখছি না, এই 6টা ফর্ম দেখছি। এখন আমরা একটু টেন্স অনুযায়ী ব্যবহার শিখবো, বিভিন্নভাবে ব্যবহার শিখবো। সো আমরা এই 6টা ফর্ম দিয়ে মূলত সবকিছু করে ফেলবো। সো দেখো, এইখানে তুমি যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে নাও, আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে গেলাম, আমরা মূল অ্যাঙ্গেলে চলে আসবো, বাট আমরা একটু ডিফারেন্ট কয়েকটা গুরুত্বপূর্ণ রুলস একটু শিখে আসি। সো দেখো, কোনো একটা সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, এই দুইটা ওয়ার্ড থাকে, তাইলে তুমি চোখ বন্ধ করে ওই সেন্টেন্সটায় যদি গ্যাপ থাকে বা তোমার দেখা যাচ্ছে যে গ্যাপে কোনো ভার্ব বসাইতে হয়, তাইলে তুমি সেখানে প্রেজেন্ট আর কি কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা করবা। তাহলে কি, কোনো একটা সেন্টেন্সে যদি নাও থাকে বা অ্যাট দিস মোমেন্ট থাকে, তাহলে আমাদের সেই সেন্টেন্সটার স্ট্রাকচার বা টেন্সের ব্যবহারটা কি অনুযায়ী হবে, অর্থাৎ টেন্সটা হবে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এই যে নাও, অ্যাট দিস মোমেন্ট, এরকম আরো অনেক ওয়ার্ড আছে, এইগুলাকে আমরা বলি আর কি টেন্স মার্কার, ঠিক আছে, টেন্স মার্কার। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পারি এটা আসলে কোন টেন্স, এগুলোকে বলা হয় টেন্স মার্কার। আমরা যখন অ্যাডমিশনে আসবো আমরা যখন ইন ডিটেলস শিখবো, জাস্ট তুমি একটু মনে রাখবা, এটা মনে রাখা খুব বেশি কষ্টের না। যদি কোনো একটা সেন্টেন্স যদি নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকে, তাহলে সেই সেন্টেন্সটা মূলত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, বা সেই সেন্টেন্সটার মূল ভার্বের সাথে আইএনজি আসবে, অর্থাৎ এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি আনা লাগবে। সো লাইক তুমি এখানে দেখো কি আছে, দে আর ওয়াচিং টিভি। সো এখানে আছে অ্যাট দিস মোমেন্ট লাস্টে, এইটা দ্বারাই বুঝতে পারছি যে এইটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি, তোমার সাবজেক্টের পরে এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। দেখো, তারপরে একটা ব্যাপার, কোনো একটা সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে এবং তারপরে যদি একটা গ্যাপ থাকে, গ্যাপে একটা ভার্ব বসাইতে বলে, সো সেইখানে আমরা চোখ বন্ধ করে V3 বসাবো। V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে থাকবে, কোনো একটা সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা তোমার ভার্ব আছে। সো এরপরে যদি গ্যাপ দিয়ে আরেকটা ভার্ব বসাইতে বলে, আমরা চোখ বন্ধ করে সেইখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ব্যবহার করব উইদাউট এনি ডাউট। দেখো এখানে কি আছে, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। সো হ্যাভ আছে না, এনে হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই থাকুক, এরপরে যদি কোনো ভার্ব ব্যবহার করতে হয় তো সেটা আমরা V3 করে দেবো। এই যে মেডের V1 হচ্ছে মেক, এই মেককে আমরা V3 করলে মেড পাই, বুঝতে পারছো।
তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ, এইখান থেকে প্রত্যেক বছর একটা করে আমাদের গ্যাপ দেয়, এইগুলো একটু খেয়াল করবা। এই যে ওয়ার্ডগুলো তুমি দেখতেছো, এই জেনারেলি সবগুলো তোমার আর কি অ্যাডভার্ব হিসেবে, আমি যদি স্পেসিফিক ক্যাটাগরি করি, সো আমরা অত ডিটেলস পড়বো না, বাট আমার একটা সমস্যা আছে, আমি পড়াইতে মানে অ্যাডমিশনের ভিতরে ঢুকে যাই। সো আমরা অ্যাডমিশনের যে ব্যাপারটা দেখবো না। এইগুলো আছে টেন্স মার্কার, এইগুলো মূলত এই যে ওয়ার্ডগুলো তুমি দেখতে পাচ্ছ, এইগুলো মূলত তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার। একটু মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নর্মালি, সামটাইমস, অকেশনালি, অ্যাট টাইমস, ডেইলি, রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, তারপরে এভরি ডে, এভরি নাইট, তারপরে তুমি মনে করো এভরি মান্থ, এভরি ইয়ার, যা কিছু হইতে পারে, তারপরে অন হলিডেজ, অন মনডে, সানডে, তুমি যা খুশি, এইগুলাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার। একটু মনে রাখবা এগুলা কিসের মার্কার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার। অর্থাৎ কোন একটা সেন্টেন্সের মধ্যে যদি তুমি ভুল ক্রমেও এই ওয়ার্ডগুলা দেখতে পাও, তাহলে তুমি বুঝতে পারবা এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে। কি বললাম? ওই সেন্টেন্সটাতে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবো। আমরা এত ইজি তুমি চিন্তাও করতে পারবা না। সো দেখো এখানে কি আছে, দেখো দ্য ম্যান সেলডম স্মোক। সো তুমি এখানে দ্য ম্যান সেলডম, এই স্মোক তুমি এখানে সেলডম দেখে বুঝতে পারতেছো যে এটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে আমার ভার্বের সাথে একটা এস বাই এস যোগ করলে হয়ে যাবে। তাহলে স্মোকের পাশে যদি তুমি জাস্ট একটা এস যোগ করে দাও, তাহলে কিন্তু আমাদের এটা পূর্ণাঙ্গ কমপ্লিট একটা তোমার কারেক্ট রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার হয়ে গেল। যেমন দ্য ম্যান সেলডম স্মোক, অর্থাৎ মানুষটি কদাচিৎ ধূমপান করে বা বিড়ি খায়, বাংলা হিসাব। আলম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সো এখানে আলম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই যে অলওয়েজ তুমি দেখতে পাইছো, মানে তুমি বুঝতে পারছো এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা মূলত হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে, অর্থাৎ তোমার ভিওনটা ব্যবহার করতে। তাহলে আলম অলওয়েজ স্পিক্স, যেহেতু তোমার আলমের কারণে স্পিক্স হয়েছে, কারণ আলম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জাস্ট স্পিকের পর একটা এস বাই এস বসাই দিবা। তারপরে আরেকটা ব্যাপার দেখো, যদি কোনো একটা সেন্টেন্সে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম নিয়ে কথা বলে, তো সেই সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কিন্তু ওই যে আমরা যে 6টা স্ট্রাকচার শিখছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ওই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম মানে এই দুইটা, বুঝতে পারছো? এই দুইটা আমরা কিন্তু এইগুলোরই ব্যবহার শিখতেছি। তুমি যদি একটু ডিপলি চিন্তা করো, একটু চিন্তা করতে হবে। সো ইউনিভার্সাল ট্রুথ মানে কি? সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, ইউনিভার্সাল ট্রুথ না? জলের উপরে তেল ভাসে, ইউনিভার্সাল ট্রুথ না? এই যে ইউনিভার্সাল ট্রুথগুলা, এইগুলার ক্ষেত্রে অলওয়েজ প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আরেকটা তোমার অভ্যাসগত কর্ম, ধরো তুমি ছোটবেলায় প্রত্যেকদিন নদীর পাশ দিয়ে দৌড়াইতা, একদম কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন দৌড়াইতে, এটা তোমার অভ্যাস হয়ে গেছিল। সো এই সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, যদিও এটা অতীত নির্দেশ করে, কিন্তু হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন এখানে কি আছে দেখো, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে আর কি উঠে। সো এই ক্ষেত্রে তুমি রাইজ না দিয়ে রাইজেস দিয়ে দিবা, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, জাস্ট দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। সো আই থিঙ্ক এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয়। এগুলো না ক্লিয়ার হইলে এখন লাস্ট টাইমে আমার ভিডিও দেখো, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ইরামন মন্ডল অফিসিয়াল। তারপরে আমরা আর কয়েকটা ওয়ার্ড একটু খেয়াল করব, যে ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, এই ওয়ার্ডগুলো, এইগুলো টেন্স মার্কার। এইগুলো কোন টেন্স মার্কার? এগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স মার্কার, অর্থাৎ V2। এই ওয়ার্ডগুলা যদি কোনো একটা সেন্টেন্সে তুমি চোখ বন্ধ করে দেখতে পাও, তাইলে তুমি ওই সেন্টেন্সটাই V2 ব্যবহার করবা, অর্থাৎ এই ওয়ার্ডগুলা মূলত তোমার পাস্ট ইনডিফিনিট টেন্স মার্কার। ঠিক আছে? অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস V2, একদম সিম্পল। সো এই ওয়ার্ডগুলো দেখলে আমরা সেই সেন্টেন্সে V2 ব্যবহার করবো, অর্থাৎ ভার্বের তোমার পাস্ট ফর্ম ব্যবহার করবো। যেমন এখানে কি আছে দেখো, জয় কেম হোম লাস্ট নাইট। এখানে মূলত লাস্ট নাইট বলার কারণে কিন্তু এখানে কেম হইছে, বুঝতে পারছো? অর্থাৎ জয় তোমার আর কি গত রাতে বাসায় আসছিল। তারপরে কি আছে দেখো, উড দ্যাট। উড দ্যাটের রুলটা চমৎকার। উড দ্যাট থেকে প্রশ্ন জেনারেলি কম আসে, তারপরে তোমাদের যদি আসে, তোমরা একটা কি বলবো, একটা পাজলের ভিতরে পড়ে যাবে। এই কারণে আমি কিন্তু উড দ্যাটটা রাখছি। সো উড দ্যাটের পরে সাবজেক্ট হবে, সো উড দ্যাটের আগে কিছু একটা দেওয়া থাকবে। উড দ্যাটের আগে একদম যে ফাঁকা থাকবে তা না, উড দ্যাটের আগে কিছু একটা দেওয়া থাকবে। উড দ্যাটের পরে তোমার আর কি সাবজেক্টও থাকবে, সাবজেক্টের পরে মূলত গ্যাপটা দেওয়া থাকবে। এইবার তোমার কি করতে হবে, গ্যাপের ভিতরে জাস্ট তুমি উড দ্যাটের পরে কুড বসাবা, কুডের পরে ভার্বের বেস ফর্ম বসাই দিবা, মনে থাকবে? খুব সিম্পল কিন্তু। জাস্ট উড দ্যাট থাকবে, উড দ্যাটের পর একটা সাবজেক্টও থাকবে, সাবজেক্টের পর একটা গ্যাপ থাকবে, গ্যাপে তোমার ভার্বটা দেওয়া থাকবে, ওই ভার্বটা সঠিক ফর্ম বসাবা। এই ভার্বটা সঠিক ফর্ম কি? জাস্ট ওই ভার্বটার আগে কুড বসায়, কুডের পরে ওই ভার্বটার বেস ফর্ম ব্যবহার করে দিবা। লাইক এখানে দেখো, উড দ্যাট আই কুড গো টু স্কুল। সো মূলত এরকম থাকবে, উড দ্যাট আই থাকবে, তারপরে তোমার এই কুড গো না থেকে জাস্ট গোটা এরকম ব্র্যাকেটে থাকবে, তারপরে টু স্কুল, স্কুল না, এটা কলেজ ছিল, টু কলেজ এরকম আর কি থাকবে। সো তোমার গোর আগে তুমি কুড বসায় ফুড গো দিবা, হয়ে যাবে। তারপরে আরেকটা চমৎকার বিষয়, কয়েকটা ভার্ব আছে, যেই ভার্বগুলোর পরে দ্বিতীয় কোনো ভার্ব যদি আমরা কখনো নিয়ে আসি, তাইলে
তোমার বেসিক্যালি এরপরে আমরা আইএনজি ব্যবহার করি। সো আমি তোমার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বুঝাই। যেমন তোমার এখানে কি আছে দেখো, মাইন্ড, ওর্থ, পাস্ট, তারপরে ক্যান নট হেল্প, কুড নট হেল্প। ঠিক আছে, আমরা আগে এইটুকু বুঝবো, এইটুকু বুঝবো। তারপরে এই যে ভার্বগুলা দেখতেছো, এই ভার্বগুলার পরে যদি আমাদের দ্বিতীয় কোনো ভার্ব ব্যবহার করতে বলে, তো সেই সকল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিব। ঠিক আছে, সো এখানে উদাহরণের সাথে মিল নাই বলে আমি একটু ডিটেলসে আলাদা করে বুঝাচ্ছি। তারপরে আরেকটা খেয়াল করো যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, এই সবগুলোর পরে আবার ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হবে। এখন তোমাদের একটা কনফিউশন লাগতে পারে, আমি তোমাদের একটা জিনিস বলি, দেখো সকল টু ব্যতীত, টু তো একটা প্রিপোজিশন, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসাইতে বলে, টু বাদে যত প্রিপোজিশন আছে, টু বাদে বিশ্বের যত প্রিপোজিশন আছে, প্রত্যেকটা প্রিপোজিশনের পরে যদি একটা গ্যাপ দিয়ে ভার্ব থাকে এবং এই ভার্বটা সঠিক ব্যবহার করতে বলে, তাহলে ওই প্রিপোজিশনগুলোর পরে যে ভার্বটা তুমি বসাবা এই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে মূল কনসেপ্টটা এরকম যে টু ব্যতীত যত প্রিপোজিশন আছে, টু বাদে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হয়। কারণ প্রিপোজিশনের পরে তোমার জেনারেলি নাউন ব্যবহৃত হয়, সো তুমি যদি একটা ভার্বকে নাউন করতে চাও তার সাথে আমাদের আইএনজিটা ব্যবহার করতে হবে। তাহলে কি টু ব্যতীত পৃথিবীতে সকল প্রিপোজিশন যেগুলো আছে এইগুলোর পরে যদি আমাদের কখনো ভার্ব বসাইতে বলে, তাহলে আমরা সেই ভার্বটার সাথে আইএনজি ব্যবহার করব। এটা মাস্ট এবং মাস্ট, এটা একটু মনে রাখবা। আর টুর পরে জেনারেলি তোমার ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ইনফিনিটিভ হয়। আমরা যে আর কি আমাদের ফর্মটা শিখছিলাম, আমাদের 6 নম্বর ফর্ম ছিল এটা। টুর পরে জেনারেলি তোমার ভার্বের বেস ফর্ম অর্থাৎ 2 + V1 হয় কিন্তু। আর টু বাদে যতগুলো বাকি যত প্রিপোজিশন আছে, ইন বলো, অন বলো, ও যা খুশি সবগুলোর পরে তোমাকে ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে। এটা কিন্তু মাস্ট এবং মাস্ট, এটা একটু মনে রাখবা। কিন্তু একটা ব্যতিক্রম আছে, টু যখন সিঙ্গেলি না থেকে তোমার একটা তোমার ফ্রেশ টাইপের থাকবে। ঠিক আছে, এই কয়েকটা তোমার একটু ব্যতিক্রম আছে, এইগুলো একটু দেখে নাও। লাইক তোমার এই যে উইথ এ ভিউ টু, এখানে কিন্তু টু একসাথে নাই, এই উইথ এ ভিউ টু এটা কিন্তু তোমার প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে এখানে আছে। তারপরে লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, এটা কিন্তু ফ্রেজ হিসেবে আছে। সো গেট ইউজ টু, এগুলো কিন্তু ফ্রেজ হিসেবে আছে। সো এই ফ্রেজগুলো যদি থাকে, এই ফ্রেজগুলোর লাস্টে টু থাকা সত্ত্বেও এর ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিব, কারণ টুর পরে তো আমরা বলছিলাম যে V1 বসে। কিন্তু এই তিনটা বা চারটা টু ব্যতীত বাকি সকল টুর পরে ভার্বের বেস ফর্ম বসাবা। কিন্তু এই 3টা বা 4টা টুর ক্ষেত্রে শুধুমাত্র তোমাকে একটু কনসিডার করা লাগবে, এই 3টা বা 4টা টুর পরে তোমাকে জাস্ট ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আর বাকি সকল টুর ক্ষেত্রে তুমি ভার্বের পর আর কি বেস ফর্ম বসাবো, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু এই যে 3টা বা 4টা টু, কোন 3টা আছে? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে যে গেট ইউজ টু, ঠিক আছে, এইগুলা, তারপরে অ্যাকাস্টম টু, এইগুলার পরে জাস্ট শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি বসাবা। আর বাকি সকল জায়গায় তুমি টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা। লাইক এখানে দেখো, আই এম স্টাডিং হার্ড উইথ এ ভিউ টু গেটিং এ প্লাস। সেখানে টু থাকার পরেও এখানে কিন্তু একটা ব্যতিক্রম বলে এখানে তোমার জাস্ট কি হয়েছে, গেটিং, মানে তোমার গেটের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তারপরে একটা জিনিস মনে রাখবা, এটা খুবই মানে ফানি লাগে, যে আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, আর বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে আর কি তোমার পাস্ট ইনডিফিনিট। মানে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এটা থেকে এখন প্রশ্ন আসে না। মানে এত বিশ্রী লাগে এই রুলসটা পড়তে, আমার ছোটবেলা থেকে একই উদাহরণ পড়তে ক্লাস 6 থেকে সেম উদাহরণ আমি কলেজ পর্যন্ত পড়ছি। আর শুনবা, এটাতে প্রশ্ন আসে না, প্রশ্ন করে না, ছাড়দের তিক্ত অভিজ্ঞতা। তারপরে একটা জিনিস দেখো, উইদাউট, তারপরে হইল, বাই, সবগুলো কিন্তু প্রিপোজিশন বা প্রিপোজিশন। যে কোনো প্রিপোজিশন, আমি যেটা বললাম, টু বাদে পৃথিবীর যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ভার্ব তোমাকে বসাইতে পারে, তুমি চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। এখানে আসলে সেই রুলটা, যে দেখো উইদাউট বা হইল, উইদাউট কিন্তু একটা প্রিপোজিশন, হইলও প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, বায়ো প্রিপোজিশন। তারপর আমি আরো পার্টিকুলারলি মেনশন করে দিয়েছি প্রিপোজিশন, অর্থাৎ টু বাদে পৃথিবীর সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসাইতে হবে। যেমন উইদাউট স্টাডিং হার্ড, এই উইদাউট আছে না, তারপরে স্টাডিং হার্ড, ইউ ক্যান নট ডু ওয়েল, তুমি কিন্তু ভালো করতে পারবা না। তো এটা একটু মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা চমৎকার নিয়ম আমরা এখন শিখবো, সেটা হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ব্যবহারটা কোথায় শিখছি, স্পেশাল ইউজে শিখছি, কমপ্লিটিং সেন্টেন্সে শিখছি, এখন রাইট ফর্ম অফ ভার্বেও শিখবো। মানে এইগুলো খুবই ইউনিভার্সাল। তাহলে দেখো, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বা অইজ বা ফ্যান্সি, এইগুলো একটু মনে রাখবা, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অইজ বা ফ্যান্সি, এই সবগুলোর পরে তোমাকে কি করতে হবে, জাস্ট ভার্বের V2 বসাইতে হবে। ঠিক আছে, জাস্ট ভার্বের পাস্ট ফর্ম মানে V2। কোনো একটা সেন্টেন্সে যদি তুমি এইগুলো দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইজ বা ফ্যান্সি, এইগুলো দেখবা মানে, আর তোমার ওইখানে যদি মানে রাইট ফর্ম অফ ভার্ব থাকে, অর্থাৎ একটা গ্যাপে ভার্ব দিয়ে বলে এটা সঠিক ফর্ম ব্যবহার করো, তুমি চোখ বন্ধ করে V2 করে দিবা। যেমন ইট ইজ হাই টাইম, উই স্টাডিড হার্ড। তারপরে কি, ইজ, এভরি, অন অফ,
এই যে তুমি শব্দগুলা দেখতেছো, এই ওয়ার্ডগুলা যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ইজ যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, এভরি যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, বা অন অফ যদি কোনো একটা সাবজেক্টে মানে সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাইলে আমাদের যে ভার্বটা হবে মাস্ট সিঙ্গুলার। যেমন এখানে কি আছে দেখো, ওয়ান অফ দ্য বয়েজ অস প্রেজেন্ট ইয়েস্টারডে। সো তুমি এখানে বয়েজ দেখে ভুল করে এখানে অজের জায়গায় ওয়ার দিতে পারো, কিন্তু তা কিন্তু হবে না। এটার কিন্তু মূল সাবজেক্ট এই যে অন অফ, ঠিক আছে? এই কারণে কিন্তু আমাদের ভার্বটা হইছে সিঙ্গুলার। সো একটু মনে রাখবা, এগুলো খুবই আর কি মনে রাখার মতো একটা ব্যাপার। তারপরে দেখো মডাল বা সেমি মডাল। এখন মডাল বা সেমি মডাল জেনারেলি কোনগুলো, যে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, তারপরে উড, তারপরে অট টু, হ্যাভ টু, ইউজ টু, ডেয়ার, নিড টু, তারপরে হ্যাড, বেটার, বি, গোয়িং টু, এইগুলোর পরে যদি তোমাকে কোনো ভার্ব ব্যবহার করতে হয়, সেই তোমাকে অবশ্যই ভার্বটার বেস ফর্ম ব্যবহার করতে হবে। যেমন আই ক্যান প্লে ফুটবল, এখানে তোমরা জানোই যে মডাল বা সেমি মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। তারপর আরেকটা চমৎকার নিয়ম হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো। এইটা পড়াইতে পড়াইতে ভাই মাথা টাথা নষ্ট। অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি, আমি আবার বলতেছি, অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি তোমার প্রেজেন্ট টেন্স থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট, অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে হবে পাস্ট ইনডিফিনিট। আবার অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি তোমার পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভি2 থাকে, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে কি হবে, হ্যাড প্লাস ভি3। এটা আর শুনতে চেও না ভাই, আমি সবগুলাতে এটা বলতে বলতে এত বেশি হয়রান হয়েছি। আই থিঙ্ক তোমরা এটা জানো, খুবই কমন একটা নিয়ম এটা তোমাদের। সো দেখো এখানে হি টক্স অ্যাজ ইফ, সে এমনভাবে কথা বললো জানো, ওইটা আমরা বাংলা না জানলে চলবে। সো অ্যাজ ইফ বা অ্যাজ দো, তারপরে এখানে হি আছে, তোমার এখানে জাস্ট এই যে নিউ এর এখানে ধরো নো দেওয়া থাকলো, জাস্ট তোমার এটাকে নিউ করতে হবে। তারপর সি ভিয়ার্ড অ্যাজ ইফ, এখানে ভি2 আছে, এই কারণে এখানে হ্যাড প্লাস ভি3 হয়েছে, হ্যাড বিন ডিস। সো এগুলো খুবই সিম্পল, তোমরা আগের ক্লাসগুলো যারা করছে এটা একদম সিম্পল, এটা তোমরা জানো, আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা তোমরা জানো। তারপরে দেখো উড ইউ মাইন্ড বা উইথ এ ভিউ টু। কোনো একটা মানে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে কোনো একটা ভার্বের তোমার বেসিক্যালি আর কি, ধরো মনে করো উড ইউ মাইন্ড বা উইথ এ ভিউটির পর একটা গ্যাপ দিয়ে এখানে একটা ভার্ব দিল, ঠিক আছে, যে এই ভার্বটা তুমি সঠিক ফর্ম ব্যবহার করো। ভাই তোমার কিচ্ছু করা লাগবে না, চোখ বন্ধ করো, এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। তাহলে উড ইউ মাইন্ড আর উইথ এ বিউটির পরে ভার্বের সাথে আইএনজি বসবে। বুঝতে পারছো? উড ইউ মাইন্ড আর উইথ এ বিউটি, চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই, ঠিক আছে? বাংলা বুঝো বা না বুঝো কোনো ব্যাপার না। তাহলে উড ইউ মাইন্ড আর উইথ এ বিউটির পরে ভার্বের সাথে আইএনজি। যেমন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, বা আই এম গোয়িং টু স্কুল উইথ এ ভিউ টু গেইনিং নলেজ, আমি আমার স্কুলে যাচ্ছি তোমার জ্ঞান অর্জনের লক্ষ্যে। সো তারপরে কেস দেখো থ্রি কন্ডিশনাল, আমরা কন্ডিশনাল জানি সবাই। কন্ডিশনাল দেখো তোমার ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, বা ই প্লাস পাস্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, তারপর ই প্লাস পাস্ট পারফেক্ট মানে তোমার হ্যাড প্লাস ভি3 প্লাস তোমার পরের অংশটা কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইফ ইট রেইনস আই উইল প্লে, অর্থাৎ এটা তোমার আছে তোমার বি ওয়ানে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট আই উইল স্টে হোম। অর্থাৎ তোমরা এটা পারো, এটা খুবই সিম্পল। তারপরে দেখো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, ই প্লাস তোমার পাস্ট ইনডিফিনিট মানে ই প্লাস ভি2, এখানে ওয়ার আছে, ইফ আই ওয়ার রিচ আই কুড ট্রাভেল, আই উড ট্রাভেল, অর্থাৎ আমি ট্রাভেল করতাম। এটা কিন্তু তোমার বেসিক্যালি উইলের আর কি মনে করো ভি2 টাইপের, ঠিক আছে, উইলের ভি2 টাইপের। এটা একটু মনে রাখবে, এটা মূলত এটাকে আমরা জেনারেলি বলে থাকি ফিউচার ইন দ্য পাস্ট। তারপরে কি, ইফ হি হ্যাড ট্রাইড, অর্থাৎ সে যদি চেষ্টা করতো। সো একটা জিনিস মনে রাখবা যে ইপের পরে যদি তোমার হ্যাড প্লাস ভি3 থাকে, এটা তো থার্ড কন্ডিশনালে হয়, অর্থাৎ এটা মূলত ই প্লাস পাস্ট পারফেক্ট, তার পরের অংশ কি হয়, সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভি3। ইফ হি ট্রাইড হি উড হ্যাভ পাস, সে পাস করতে পারতো। তারপরে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। দেখো সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে যদি একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর একটা গ্যাপ বা গ্যাপে ভার্ব থাকে, ওটা সঠিক ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে তুমি খুব সিম্পলি ওইখানে জাস্ট সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরে শুড কুড মাইট ব্যবহার করবা, প্লাস যে ভার্বটা দেওয়া থাকবে সেই ভার্বটার বেস ফর্ম ব্যবহার করে দিবা। লাইক যেমন হি স্টাডিড, সে মানে পড়ছিল, সো দ্যাট যাতে হি মাইট পাস, সে পাস করতে পারে। আই এক্সারসাইজড ইন দ্য মর্নিং, ইন অর্ডার দ্যাট আমি সকালবেলায় আর কি ব্যায়াম করতাম, যাতে আই কুড স্টে ফিট, আমি যাতে ফিট থাকতে পারি। তারপর দেখো আইদার ডট অর নাইদার ডট নর, একটু মনে রাখবা। ধরো দুইটা সাবজেক্টে আইদার ডট নর আর নাইদার ডট নর দ্বারা যুক্ত আছে, এবং এরপরে তোমার ভার্ব দেওয়া আছে। তো ভার্বটা তুমি কোন সাবজেক্ট অনুযায়ী দিবা একটু মনে রাখবা, যে অর বা নরের যে পরের সাবজেক্টটা, অর্থাৎ এই আইদার না কিন্তু অর বা নরের অর্থাৎ দ্বিতীয় অংশের পরের সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদের ভার্বটা ব্যবহার করতে হবে। লাইক তোমার এখানে দেখো নাইদার মিনা ওয়াজ প্রেজেন্ট তোমার অ্যাট দ্য পার্টি। তো একটা জিনিস একটু দেখবা, তুমি একটু খেয়াল করলে আমরা কিন্তু অনেকে এই যে দুইটা সাবজেক্ট রিনা মিনা দেখে আমরা এখানে ভুল করে ওয়ার ব্যবহার করে দিই, কিন্তু দুইটা অনুযায়ী কিন্তু তোমার আসলে ভার্ব বসবে না। ভার্ব বসবে শুধুমাত্র এই যে নরের পরে যে সাবজেক্টটা আছে সেইটা অনুযায়ী, মিনা অনুযায়ী। এখানে ভার্ব কিন্তু মিনা অনুযায়ী বসছে, আগেরটা অনুযায়ী না। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে সিঙ্গুলার ভার্বটা ব্যবহার করছি। সো এই রুলসগুলা তুমি যদি একটু ওভারভিউ করে একটু ভালো করে দেখতে পারো, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা এখন বোর্ড কোশ্চেন সলভ করবো, তাহলে তুমি আর কি পুরাটা তোমার মানে আমি নিঃসন্দেহে বলতে পারি তুমি তোমার রাইট ফর্ম অফ ভার্বে একদম বস।
ঠিক আছে, একদম গুরুত্বপূর্ণ রুলসগুলো এখানে অ্যাড করা হয়েছে। তারপরে দেখো নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি বা হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি, তার পরের অংশ সাবজেক্ট প্লাস ভি টু হয়। স্কার্সলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি থ্রি, তার পরের অংশ সাবজেক্ট প্লাস ভি টু। দেখো নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। এটা একদম সিম্পল, তুমি জাস্ট স্ট্রাকচারটা মনে রাখলে হবে। তারপরে অ্যাজ সুন অ্যাজ এর দুইটা মানে পক্ষেই আমরা ভি টু ব্যবহার করি। দেখুন তোমার অ্যাজ সুন অ্যাজ আই স হিম, ধরো এইটুকু দেওয়া থাকলো, দিয়ে আই দেওয়া থাকলো, জাস্ট স্মাইল দেওয়া থাকলো। ঠিক আছে, তোমাকে সঠিক ফর্ম ব্যবহার করতে হবে। সো অ্যাজ সুন অ্যাজ এর পরে তুমি প্রথম ক্লাসে যে টেস্টটা ব্যবহার করতে, অর্থাৎ ভার্বের যে ফর্মটা তুমি ব্যবহার করছো, তোমার পরের আর কি সেন্টেন্সে একদম সেম ফর্মটা ব্যবহার করা আর কি লাগবে। অ্যাজ সুন অ্যাজ আই স হিম আই স্মাইলড। ক্লিয়ার? তারপরে লেস্ট, বাই লেস্টের পরে যদি একটা সাবজেক্ট থাকে এবং এরকম থাকবে। ঠিক আছে, লেস্টের পরে যদি একটা সাবজেক্ট থাকে এবং যদি জাস্ট একটা গ্যাপ দিয়ে গ্যাপে একটা ভার্ব থাকে এবং সঠিক ফর্ম ব্যবহার করতে হয়, তাহলে জাস্ট তুমি একটা শুড বসাবা, শুডের পরে ভার্বের বেস ফর্ম বসাই দিবা। তাহলে কি স্টাডি হার্ড লেস্ট ইউ শুড ফেল। তারপরে কি আছে দেখো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, বাট এটা একটু মনোযোগ দিয়ে দেখবা, না তোমরা ভুল করো। উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই। এখন এই প্রত্যেকটার বাংলা অর্থ জেনারেলি হয় এবং। ঠিক আছে, বাংলা অর্থ আমি কেন বলতেছি, আমি বলতেছি দেখো, প্রত্যেকটার বাংলা অর্থ জেনারেলি এবং। সো এই ওয়ার্ডগুলো, এই যে উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, ঠিক আছে, অ্যাকম্পানিড বাই, এই ওয়ার্ডগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট কানেক্টেড থাকে, তাইলে আমাদেরকে অবশ্যই প্রথম সাবজেক্ট অনুসারে ভার্বটা বসাইতে হবে। প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। সো তুমি কখনো এই যে অ্যালং উইথ, তারপরে তোমার অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, তারপরে অ্যাকম্পানিড বাই, এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাইতে পারবা না। যদি পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসায় আসো, তোমার পুরা মার্কে ডাব্বা। আর একটু মনে রাখবা, যেমন আই অ্যালং উইথ মাই ব্রাদার প্লে ফুটবল। সো তুমি এখানে দেখো, তুমি একটু খেয়াল করে যদি দেখো, আই অ্যালং উইথ, এখানে যে ভার্বটা বসছে কিন্তু এই প্লেটা বসছে আয়ের কারণে। আই তোমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস হয় তোমার এখানে কি বসছে, মূলত প্লে বসছে, এর সাথে এস বাই এর যুক্ত হয়নি। যদি এখানে মাই ব্রাদারের কারণে আমরা ভার্বটা বসাইতাম, তাহলে কিন্তু প্লেসের জায়গায় প্লেস হয়ে যাইতো। সো একটা জিনিস মাথায় রাখবা, যে এই যে তুমি ওয়ার্ডগুলো দেখলা, যে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ, তারপরে তোমার অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, এই দ্বারা দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে, আমরা অলওয়েজ প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা কিন্তু বসাবো। প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, মানে প্রথম সাবজেক্টের উপরে সবকিছু নির্ভর করবে। ঠিক আছে, সো আরেকটা ব্যাপার খুবই ইন্টারেস্টিং ভাই, রাইট ফর্ম অফ ভার্ব, এই জিনিসটা এত বেশি মজার এবং বোঝার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে। তুমি যদি ইংলিশে রাইট ফর্ম অফ ভার্বে ভালো পারো, তোমার মোটামুটি সবগুলো টপিক কভার করতে পারো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেনে ভালো করতে গেলে রাইট ফর্ম অফ ভার্বের উপর দক্ষতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সো একটা সেন্টেন্সে আমি এখানে সুন্দর করে লিখছিলাম, দেখো, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বটির সাথে হয় আইএনজি যোগ করতে হয় বা টু প্লাস ভার্বের বেস ফর্ম যোগ করতে হয়। সো আমি একটু সোজা বাংলায় তোমাকে বলি, একটা সেন্টেন্সে তো জেনারেলি দুইটা প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে না বা মেইন ভার্ব থাকতে পারে না। একটা সেন্টেন্সে কি কখনো দুইটা মেইন ভার্ব থাকতে পারে? নেভার। একটা সেন্টেন্সে কখনো দুইটা মেইন ভার্ব থাকতে পারে না। সো একটা সেন্টেন্সে যখন দুইটা মেইন ভার্ব থাকবে এবং এটা যখন রাইট ফর্ম অফ ভার্বে আসবে, তখন আমাদের যে দ্বিতীয় ভার্বটা, বুঝতে পারছো, আমাদের প্রথম ভার্বটা না, কিন্তু দুইটা ভার্ব থাকবে, তো প্রথম একটা পরে একটা, মানে পাশাপাশি আর কি থাকে। সো আমাদের দ্বিতীয় ভার্বটা, এই দ্বিতীয় ভার্বটাকে আইদার আমাদের প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা এটাকে ইনফিনিটিভ করতে হবে, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। আমি তাহলে কি বললাম, একটা সেন্টেন্সে কখনো দুইটা ভার্ব থাকতে পারে না, মানে মেইন ভার্ব দুইটা থাকতে পারে না। সো কি করতে হবে, যদি একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, তাহলে আমাদের দ্বিতীয় ভার্বটা হয় দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা দ্বিতীয় ভার্বটার আগে আমরা মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে পারি। সো তুমি একটু খেয়াল করো, এখানে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ভাই এখন আমরা মানে কোন ক্ষেত্রে আর কি আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো বা টু প্লাস বিয়ন বসাবো, আর কোন ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি বসাবো, একটু ক্লিয়ার করে দিই। দেখো, এই যে ওয়ার্ডের বক্সটা দেখতে পাচ্ছ, উপরের বক্সটা, ঠিক আছে, প্রথম ভার্ব হিসেবে, অর্থাৎ ধরো দুইটা ভার্ব আছে একটা সেন্টেন্সে, সো প্রথম ভার্বের হিসেবে যদি এই ভার্বগুলা থাকে, জেনারেলি এই ভার্বগুলাই থাকে, এর বাইরে একটা সিঙ্গেল ভার্ব তুমি পাবা না। আমি তোমাকে লিখে দিলাম, এর বাইরে যদি এরকম প্রশ্ন আসে, তো এর বাইরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে বা অ্যাডমিশনের যে কোনো বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো আসে, আর এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। সো এইরকম হবে যে তোমার একটা সেন্টেন্সে দুইটা ভার্ব, সো দুইটা ভার্বের ক্ষেত্রে যদি প্রথম ভার্ব হয় এইগুলা, তাইলে এরপরে যে দ্বিতীয় ভার্বটা তুমি বসাবা, তুমি চোখ বন্ধ করে সেই দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিবা, একটু মাথায় রাখো। আর এই নিচের যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, এই নিচের ভার্বগুলো যদি আমাদের প্রথম ভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এরপরে আমরা যে দ্বিতীয় ভার্বটা ব্যবহার করব, সেই সকল ভার্বের আর কি আমরা যে দ্বিতীয় ভার্বটা ব্যবহার করব, সেই সকল ভার্বের আগে আমরা আর কি
টু ব্যবহার করব, টু ব্যবহার করে ওই যে ভার্বটা দেওয়া থাকবে সেটাকে আমরা বেস ফর্ম হিসেবে ব্যবহার করব। তাহলে আমি তোমাকে বোঝাইতে সক্ষম হইলাম যে আমি যেটা বলছিলাম যে তোমাদের যে বেসিকলি দুইটা ভার্ব একটা সেন্টেন্সে বসতে পারে না, যদি বসে তাহলে আমাদের প্রথম ভার্বটার পরে যে দ্বিতীয় ভার্বটা থাকে সেই দ্বিতীয় ভার্বটার মানে সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হয় অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে হয়। সো কোন ক্ষেত্রে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে? যদি আমাদের প্রথম ভার্ব হিসেবে এই ভার্বগুলো থাকে, আর যদি আমাদের প্রথম ভার্ব হিসেবে এই ভার্বগুলো থাকে তাইলে এর পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিব। লাইক তোমার এখানে অ্যাডমিট, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিসলাইক, তারপরে কই গেলি রে ভাই, তারপরে কি আছে দেখো, ডিসকাস আছে, তারপরে ডিফার আছে, ডিনাই আছে, ডিটেস্ট আছে, ড্রেড আছে, তারপরে এনজয় আছে, এসকেপ আছে, এক্সকিউজ আছে, ফিনিশ আছে, ফরগিভ আছে, ইমাজিন আছে, কিপ আছে, ইনভলভ আছে, লোড আছে, মিন, মাইন্ড, মেনশন, মিস, পার্ডন, তারপরে পোস্টপোন, প্র্যাকটিস, প্রিভেন্ট, পারপোজ, তারপরে কয়েট, রিকলেক্ট, তারপরে রিকল, রেসিস্ট, রিজেন্ট, রেকমেন্ড, তারপরে রিগ্রেট আছে, রিস্ক আছে, স্টপ আছে, সেভ আছে, সাজেস্ট আছে, টলারেট আছে, আন্ডারস্ট্যান্ড আছে। এইগুলোর পরে যদি দ্বিতীয় ভার্ব ব্যবহার করতে পারে আমরা দ্বিতীয় ভার্বের সাথে অলওয়েজ আইএনজি যোগ করে দিব। ক্লিয়ার? উদাহরণটা একটু দেখো, এখানে কি আছে দেখো, হি মাস্ট অ্যাভয়েড, এই যে অ্যাভয়েড আছে না, অ্যাভয়েডের পরে এখানে কিন্তু জগ ছিল, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হবে, ই মাস্ট অ্যাভয়েড জগিং, এই যে অ্যাভয়েডের পরে যেহেতু দ্বিতীয় ভার্বটা বসছে এর সাথে আইএনজি যোগ হয়ে গেছে। ইফ ইউ হ্যাভ এ হেডএক, যদি তোমার মাথায় ব্যথা করে, স্টপ কিন্তু মেইন ভার্ব, স্টপের পরে কিন্তু ভার্বটা ছিল অস, তো স্টপ থাকার কারণে আমরা দ্বিতীয় ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ হয়ে গেছে। স্টপ ওয়াচিং টিভি, তোমার যদি মাথায় ব্যথা করে তুমি টিভি দেখা বন্ধ করে দাও। তারপরে কি আছে দেখো, উই ডিড নট মাইন্ড, এই যে মাইন্ড, এখানে কিন্তু মাইন্ড ছিল, সো মাইন্ড যেহেতু আছে সো দ্যাটস ওয়াই আমাদের পরের ভার্বটার সাথে আইএনজি যোগ করে দেব। ওয়ার্কিং, ওভার টাইম, অকেশনালি। তারপরে কি আছে দেখো, যে আক্স, কন্টিনিউ, কনভিন্স, তারপরে তোমার ডিসাইড, তারপরে ফেইল, ফরগেট, ফোন, হোপ, ইন্টেন্ট, লার্ন, লাইক, ম্যানেজ, রিফিউজ, প্রমিস, তারপরে পারপোজ, ট্রাই অন। এইগুলোর পরে যদি দ্বিতীয় ভার্ব থাকে আমরা জাস্ট টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাই দেবো। দেখো চিলড্রেন শুড লার্ন, এইটা লার্ন আছে না, এরপরে তোমার ইয়া ছিল, টেক ছিল, সো তুমি এখানে টু টেক কেয়ার অফ দ্যাট হেলথ দিছো। সো এইভাবে তুমি যদি একটু ভালোভাবে পড়তে পারো, জাস্ট ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমরা পিডিএফ যদি চাও অবশ্যই শেয়ার দিয়ে আমাদের পেজে মেসেজ করলে পিডিএফটা দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, আমরা তাহলে কিন্তু রুলসগুলো পুরোপুরি দেখে ফেললাম। এখন আমরা কি করবো, এখন আমরা একটা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, অর্থাৎ এতক্ষণ আমরা যা শিখলাম এখন দেখি আমরা এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, অর্থাৎ আমাদের ব্যবহারটা সঠিক হয় কিনা। দেখো, সো আমরা এটা 2023 সাল চট্টগ্রাম বোর্ডের একটা কোশ্চেন নিলাম। সো এখানে কি আছে দেখো, হোয়াইল ইট ফুড উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার অর টু ফিল দ্য ভ্যালি। সো এখানে মূলত বলছে যে আমরা শুধুমাত্র, আচ্ছা এখানে যাই বলুক এটা বড় কথা না, সো তুমি তো বুঝতে পারছিস এটা এখানে মূলত কি বলা হয়েছে, অর্থাৎ যখন আমরা খাবার খাই তখন আমাদের মনে একটা বিষয় রাখতে হবে যে আমরা শুধুমাত্র আমাদের পেট ভরার জন্য খাবার খাই না, ঠিক আছে? বা আমাদের মনে করো শুধুমাত্র আমাদের ক্ষুধা নিবারণের জন্য কিন্তু খাবারটা খাই না, মূলত এরকম কোনো একটা কিছু বোঝাইতেছে। সো এখন তুমি কি করবা, এখন তোমাকে যে রাইট ফর্ম অফ ভার্বগুলো ব্যবহার করা লাগবে, সো তুমি তোমার গ্যাপের আগে কি আছে আর পরে কি আছে, ঠিক আছে? অর্থাৎ ভার্বের আগে কি আছে পরে কি আছে এটা একটু দেখবা। সো তুমি দেখতেছো এখানে হোয়াইল আছে, হোয়াইলের পরে আমাদের ভার্বটা বসাইতে হবে। সো তুমি কিন্তু জানো যে হোয়াইলের পরে বা উইদাউটের পরে বা বাইরের পরে বা যে কোনো প্রিপোজিশনের পরে যখন আমরা একটা ভার্ব বসাবো তখন সেই ভার্বের সাথে আমাদেরকে অবশ্যই একটা আইএনজি যোগ করতে হবে। তাইলে এখানে কি হবে, হোয়াইল ইটিং ফুড উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, আমাদের মনে সবসময় এটা রাখতে হবে। সো এখানে ব্যাপারটা এরকম যে শুড কি মডেল না, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে বেয়ার কিন্তু বেয়ারই থেকে যাবে, ঠিক আছে? দ্যাট উই ডোন্ট ইট জাস্ট টু। এখন আমি তোমাদের কি বলছিলাম যে টু এমন একটা প্রেপোজিশন যে টু বাদে সকল প্রেপোজিশনের পরে যদি ভার্ব বসাইতে হয় তাহলে সব প্রত্যেকটা ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, কিন্তু টু এমন একটা প্রেপোজিশন যেটার পরে কিন্তু তোমার বেসিক্যালি ভার্বের বেস ফর্ম বসে, আর বাকি সকল প্রেপোজিশনের পরে কিন্তু ভার্ব যদি আমরা বসাই তাহলে আমাদের সেক্ষেত্রে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে কি হবে, উই জাস্ট টু স্যাটিসফাই, ঠিক আছে? স্যাটিসফাই আমাদের কিন্তু এইটাই রাখতে হবে, স্যাটিসফাই হাঙ্গার অর টু, আবার এখানে টু আছে তুমি বুঝতে পারতেছো একদম সেম আছে, ফিল দ্য বেলি। তারপরে কি আছে দেখো, উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ। ভাই এখানে তো আমার কোনো কিছু বলার নাই, রাইট ফর্ম অফ ভার্ব অনেক সহজ যদি তুমি একটু কৌশলী হও, ঠিক আছে? ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য, এ ম্যান ড্যাশ ইট গুড ফুড, একজন মানুষের উচিত ভালো খাবার খাওয়া। সো তুমি এখানে বুঝতে পারতেছো আমাদের ফুল প্যাসেজটা আছে তোমার প্রেজেন্ট সেন্সে, অর্থাৎ তুমি দেখো আমি একটু একটা ট্রিক্স তোমাদের বলে দিই,
তুমি যখন একটা বোর্ড কোশ্চেন সলভ করবা তখন তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারবা যে আমাদের ফুল প্যাসেজটা তিনটা মোডে থাকতে পারে। একটা হচ্ছে জেনারেল পাস্ট সেন্স, সেক্ষেত্রে সবগুলো টেন্স হবে তোমার পাস্টে। আরেকটা থাকতে পারে জেনারেল তোমার শুধুমাত্র প্রেজেন্ট আর কি আমাদের কনটেক্সটে, তো প্রেজেন্ট কনটেক্সে বা প্রেজেন্ট বা বর্তমান অবস্থায় কোনো কিছু বুঝাইলে তো সেই ক্ষেত্রে আমাদের অধিকাংশ আর কি তোমার দেখা যাচ্ছে যে তোমার যদি 14টা থাকে এর ভিতরে 13টা আমাদের ফিল আপ করতে হয় প্রেজেন্ট ফর্ম দিয়ে ভার্বের, বা দেখা যাচ্ছে যে প্রেজেন্ট ফর্ম বা তার সাথে সাথে হ্যাড বা হ্যাড প্লাস হ্যাড না হ্যাভ বা হ্যাজ প্লাস V3, সো এরকম আর কি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ভিতরে সীমাবদ্ধ থাকে। বাট অন্য আরেকটা তৃতীয় ফর্মেট যদি তুমি দেখো, তৃতীয় ফর্মেটটা কেমন হয় জানো, এটা মূলত প্রেজেন্ট আর তোমার ফিউচার এই দুইটার কম্বিনেশনে কিন্তু হয়। সো আমি একটা জিনিস দেখে বুঝলাম এইটা কিন্তু মূলত আমাদের প্রেজেন্ট সেন্সে আছে, অর্থাৎ যদি এখানে 14টা গ্যাপ থাকে আমি দেখবো যে আমার 12টা বা 10টা দেখবা তোমার জেনারেলি তোমার ওই আর কি প্রেজেন্ট দিয়েই হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স দিয়ে আমরা শেষ করতে পারতেছি। সো এটা প্রেজেন্ট সেন্সে যেহেতু আছে আমরা একদম চোখ বন্ধ করে সবকিছু প্রেজেন্টে দিয়ে দিতে পারবো। সো দেখো টু বি গুড মানে ফর গুড হেলথ অর্থাৎ ভালো শরীর বা স্বাস্থ্যের জন্য এ ম্যান শুড ইট, অর্থাৎ একজন মানুষের উচিত কি খাওয়া, গুড ফুড, ভালো খাওয়া। সামটাইমস মাঝে মাঝে ইটস সো হ্যাপেন দ্যাট পিপল হু লিভ ইভেন ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি ডোন্ট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, অর্থাৎ মূলত এখানে বোঝানো হয়েছে আমাদের সমাজে এমন এমন মাঝে সাঝে ঘটে যে দেখি যে সকল মানুষ অনেক আর কি ধনী, বা এখানে বোঝাচ্ছে যাদের প্রাচুর্য আছে বা যারা আসলে ভালো খাবার খাইতে পারে তারাও আর কি ভালো খাবার খায় না। এখন তাইলে কি এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমাদের ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি হবে, হ্যাপেন্স। এটা কি হবে, হ্যাপেন্স। জাস্ট এইটুকু তো বুঝো যে ইট যে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন কোনো কিছু থাকলে আমাদেরকে অবশ্যই সেইটার পরে যদি কোনো ভার্ব আনতে হয় প্রেজেন্ট সেন্সে থাকলে অবশ্যই তার সাথে এস বাই এস যোগ করতে হবে। দ্যাট পিপল হু, এখানে মূলত হু দ্বারা বোঝাচ্ছে পিপলকে। সো আমরা যেহেতু এটা তোমার প্লুরাল আছে, সো এই ক্ষেত্রে আমরা কিন্তু লিপটাকে লিভই করে দিব, ঠিক আছে? অর্থাৎ তোমার এটা প্লুরালে রাখতে হবে। ইভেন ইন দ্য মিডস্ট অফ প্লেন্টি, ডোন্ট, এখন ডোন্ট ব্যবহৃত হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সো এখানে ইটের জায়গায় ইটই থাকবে, ডোন্ট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ। তারপরে কি অ্যাকচুয়ালি মূলত দে ড্যাশ হ্যাভ নো নলেজ অফ গুড হেলথ অ্যান্ড নিউট্রিশন, অ্যাকচুয়ালি তাদের কিন্তু ভালো স্বাস্থ্য বা তোমার পুষ্টি এইগুলো সম্পর্কে ভালো কোনো ধারণা নাই। তাহলে কি হবে, এখানে দে কি আছে, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে কিন্তু হ্যাভ তো হ্যাভই থেকে যাবে, ঠিক আছে? এটা যেহেতু হ্যাভ প্লুরাল, হ্যাজের প্লুরাল হ্যাভ। তারপরে কি আছে দেখো, দে ডোন্ট নো হাউ টু, আবার এখানে টু আছে, সিলেক্ট তো সিলেক্টই থাকবে। আমি খুব দ্রুত করাচ্ছি কিন্তু এইগুলা তুমি বুঝে নিবা, ঠিক আছে? বিকজ এটা খুবই সহজ। দে সিলেক্ট তো নো হাউ টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট, অর্থাৎ একটা সুষম খাবার ফ্রম দ্য মেনি ফুডস, অর্থাৎ অনেকগুলো খাবারের থেকে দ্যাট আর অ্যাভেলেবল। এখানে আর কেন অ্যাভেলেবল হবে, কারণ বি ভার্ব মানে কি, আমি যার অজয়ার। সো এখানে তুমি বুঝতে পারতেছো সবগুলো প্রেজেন্ট সেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সেই হবে। সো প্রেজেন্ট টেন্সে যখন হবে তাহলে আমি যারের ভিতরে যে কোনো একটা হবে। সো এখানে তোমার মেনি ফুডস বুঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি বলতেছি, এখানে যেহেতু মেনি আছে সো এই কারণে আমরা কিন্তু আর ব্যবহার করছি, অ্যাভেলেবল টু দেম। বিসাইডস, তারই পাশাপাশি ফুডস আর বিং। এখন একটা ব্যাপার হচ্ছে আমাদের বর্তমানে যেহেতু খাবার ভালো পাওয়া যাচ্ছে না, তারপরেও এখন কি হচ্ছে, বর্তমানে ফুডস আর বিং অ্যাডাল্টারেট ইন মেনি ওয়েজ নাওএডেজ। সো এখন অ্যাডাল্টারেটের আমরা কোন ফর্মটা দিব, আমরা কিন্তু বুঝতে পারতেছি এটা কিন্তু প্যাসিভে আছে, বিকজ এম বিং ইজ বিং। এরপরে যদি আমাদের কোনো ভার্বটা আনতে হয়, এটা মূলত প্যাসিভের ফরম্যাট, সো আমাদের এর সাথে V3টা আনতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, ফুডস আর বিং অ্যাডাল্টারেটেড, ADUL TRATED, adulterated in many ways nowadays. So it is high time we dash select right kind of foods for our kind of foods for avoiding health hazard, অর্থাৎ আমাদের এখন মানে হাই টাইম বা উপযুক্ত সময় যে আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য কি করতে হবে, তোমাকে ভালো খাবার সিলেক্ট করতে হবে। সো আমরা ইট ইজ হাই টাইমের পরে কি বলছিলাম, V2 বসবে না, তাহলে সিলেক্টেড V2 সিলেক্টেড হয়ে গেল। তাইলে তুমি যদি এইভাবে সলভ করো তোমার কি কোনো প্রবলেম থাকবে? তোমার কোনো প্রবলেম থাকবে না, বুঝতে পারছো? খুবই ইজি, খুবই সিম্পল। সো এরপরে কি আছে দেখো, তোমাদের 25, 26, 27 তিনটা ব্যাচ নিয়ে একটু কথা বলি। সো 25 ব্যাচের ব্যাপারটা নিয়ে আগে আসি। 25 ব্যাচ তোমরা তোমাদের মানে এইচএসসি লাইফের একদম লাস্ট মোমেন্টে এসে একটা বেস্ট সারপ্রাইজ পাইতে যাচ্ছ আমাদের স্বপ্নাবির পক্ষ থেকে। তোমরা কিন্তু জানো যে তোমাদের এইচএসসির পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের স্বপ্নাবির পক্ষ থেকে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসছি টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট ব্যাচ 2.2। সো এখানে মানবিক বিভাগের শিক্ষার্থী এবং তার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কি যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয় বিজ্ঞান এবং বাণিজ্য থেকে, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমার যদি ওই স্বপ্ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে পরীক্ষা দেওয়া, মানে মানবিক বিভাগের মূল ইউনিট তো এটা, মানবিকের পোলাপান্ত দিবে, এটা খুবই স্বাভাবিক। বাট যারা বিজ্ঞান বাণিজ্য থেকে দিবা তোমাদের জন্য বলতেছি। সো তোমাদের জন্য বেস্ট এবং প্রিমিয়াম একটা কোর্স কিন্তু আমাদের এই যে টার্গেট ডিউ ইউনিট প্রাইভেট ব্যাচ 2.2,
একদম এভরিথিং তোমাদের এখানে হাতে কলমে ধরে শেখায় দেওয়া, বেসিক থেকে অ্যাডভান্স, এমসিকিউ প্লাস সিকিউ, মানে ইস এন্ড এভরিথিং যা লাগে সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে যা যা লাগে সবকিছু এই কোর্সটার ভিতরে ইনক্লুড করা হয়েছে। সেই কোর্সটার কোর্স মাত্র 2000 টাকা। ভর্তি এখনো শুরু হয় নাই, সমস্যা নেই, ভর্তি শুরু হবে 12 তারিখ থেকে 12ই জুন থেকে। 12ই জুন এটা লঞ্চিং লাইভ হবে। 25 ব্যাচের পোলাপান স্বপ্ন যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মনে করো তোমার একটা সঠিক মেন্টর প্রয়োজন, সঠিকভাবে পড়াশোনা করা প্রয়োজন, তাহলে তুমি অবশ্যই আমাদের লাইভটাতে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, এখানে তোমার যারা পড়াবে সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তোমাদের হিরামন ভাই, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। নয়ন ভাইয়া আছে, তারপরে দীপ ভাইয়া আছে, আরো অনেক ভাইয়া বা আপু আছে। তোমরা তাদেরকে চিনো না, তারা অবশ্য ক্যামেরার সামনে আসে না, তারা ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমাদের পুরো ম্যাটেরিয়াল প্ল্যান, তাদের যে মনে করো আমাদের যে রিটেন বুকটা আসবে, কাজগুলো কিন্তু তারাই করে। ঠিক আছে, ইত্যাদি কাজগুলো কিন্তু তারাই করে। তো তোমাকে বুঝতে হবে যে তুমি কি লেভেলের একটা সার্ভিস পাইতে যাচ্ছ। সব আর এর পাশাপাশি যারা 26-27 ব্যাচ আছো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের জন্য কিন্তু আমরা স্বপ্নডাবির পক্ষ থেকে এই 26-27 জন্য ইবিআই 3.0 অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি ফুল কোর্স 500 মার্কের ফুল কোর্স 3.0 কিন্তু চলে আসছে। সো এইখানে 500 মার্কের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবো। আমাদের এই কোর্সটার ডিউরেশন 6 মাস। সো এইখানে শুধুমাত্র যে তুমি আইসিটি আর ইংলিশ বাংলার প্রিপারেশন নিবা মোটেও তেমন না। আমাদের এই কোর্সটাতে যদি তুমি এখন প্রি বুকিং করো, এইটার লঞ্চিং লাইভ হচ্ছে 11 তারিখ, 11ই জুন। সো তুমি যদি এইটাতে প্রি বুকিং করো তাহলে তুমি সুবিধাটা পাচ্ছ কি, এইটাতে প্রি বুকিং করলে তুমি একটা সুবিধা পাচ্ছ, সেটা হচ্ছে এইটাতে যদি তুমি ভর্তি হও তাহলে তোমরা বি ইউনিটের আর কি যে প্রি অ্যাডমিশন কোর্স 2.0 এইটাতে একদম ফুল ফ্রি আর কি অ্যাক্সেস পাবা। তার সাথে সাথে তোমরা আমাদের এই কোর্সটাতে এনরোল করার সাথে সাথে 50টা আর্কাইভ ক্লাস পেয়ে যাবা। মানে কোর্সে ক্লাস শুরু হওয়ার আগে তুমি একদম যে কম টাকায় 1000 টাকায় ভর্তি হয়ে তুমি পুরো তোমার আর্কাইভ ক্লাসগুলো করে তোমার বেসিক একদম এ টু জেড ক্লিয়ার করে নিতে পারবা। তারপরে তোমাদের সাথে আমাদের আরো 6 মাস দীর্ঘ যাত্রা হবে, অর্থাৎ তোমার বেসিক স্ট্রং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করে তোলা, এইচএসসিতে ভালো রেজাল্ট করানোর দায়িত্ব শুধু আমাদের। ঠিক আছে, সো তোমরা সবাই ভালো থাকো। 25, 26, 27 অল দ্য বেস্ট। 25-এর সাথে দেখা হবে আমাদের কয় তারিখ, 12ই জুন, আর 26-27-এর সাথে দেখা হবে 11ই জুন। সো ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিও।